আর এটা যেরকম নোংরামো, সে যেরকম অসভ্যতা এবং বড় ধরনের অপরাধ, ঠিক আছে, আমরা শুরু করে দিই। ওকে, তো যেখানে আমরা ছিলাম যে 10 স্ট্র্যাটেজিক অপারেশনস ম্যানেজমেন্ট ডিসিশন। তো যখন অপারেশন ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটিস কেউ পারফর্ম করবে একজন অপারেশন ম্যানেজার, তাহলে তাকে যে বিষয়গুলো কনসিডার করতে হবে 10টা বিষয়ের মধ্যে, প্রথম হচ্ছে ডিজাইন অ্যান্ড অফ গুডস অ্যান্ড সার্ভিস। হ্যাঁ, যে ডিফাইন্স মাচ অফ হোয়াট ইজ রিকোয়ার্ড অফ অপারেশনস ইন ইচ অফ দ্য ওএম ডিসিশন। তাহলে আমি কি ধরনের গুডস এবং সার্ভিস প্রোভাইড করব, যেটা আমরা দেখেছি যে অপারেশন ম্যানেজার হতে গেলে আমাকে কি কি ধরনের, অ্যাজ আ চিফ অপারেটিং অফিসার অথবা ওএম অপারেশন ম্যানেজার হতে গেলে আমি প্রথমে কিন্তু আমি আইডেন্টিফাই করব যে আমি কিভাবে আমার কোন ধরনের গুডস এবং সার্ভিসটা দিয়ে থাকবো। হ্যাঁ, সার্ভিস দিয়ে থাকবো। তো সেটা হচ্ছে আমার চ্যাপ্টার 5 আমরা ডিসকাস করব যে একটা সার্ভিস অথবা টেনজিবল গুড ডিজাইন করার জন্য কি কি ধরনের ডিসিশন নিতে হয়, চ্যাপ্টার 5 এ আছে। তাহলে প্রথম কাজ হচ্ছে যে একজন স্ট্র্যাটেজিক ডিসিশন যেগুলো আসবে অপারেশন ম্যানেজমেন্টের জন্য, ফার্স্ট হচ্ছে ডিজাইন অফ গুডস এন্ড সার্ভিস, সেকেন্ড হচ্ছে ম্যানেজিং কোয়ালিটি। হ্যাঁ, কোয়ালিটি ম্যানেজ করতে হবে, যে এনশিওর করতে হবে, ডিটারমাইন্স দ্য কাস্টমার্স কোয়ালিটি এক্সপেকটেশন এন্ড এস্টাবলিশ পলিসিস। 3 নাম্বার হচ্ছে প্রসেস এন্ড ক্যাপাসিটি স্ট্র্যাটেজি, যেটা আমরা বলতেছি যে প্রসেস এন্ড ক্যাপাসিটি স্ট্র্যাটেজি। তো এই চ্যাপ্টারে আমরা দেখব যে একজন অপারেশন ম্যানেজার সে হচ্ছে কনস্ট্রেইন কে কিভাবে আইডেন্টিফাই করে, বটলনেকস গুলোকে কিভাবে আইডেন্টিফাই করে এবং কিভাবে ট্রাবল শুট করে থাকে, অর্থাৎ ম্যানেজিং কনস্ট্রেইনস এন্ড বটলনেকস। প্রসেস এন্ড ক্যাপাসিটি স্ট্র্যাটেজির মধ্যে এই জিনিসটা থাকবে। ডিটারমাইন হাউ গুড অর সার্ভিস ইজ প্রডিউস and commits management to specific technology, quality, human resource, and capital investment, and that determines much of the firm's basic cost structure, process and capacity strategy. আচ্ছা, দেন হচ্ছে লোকেশন স্ট্র্যাটেজি, যেটা আমরা সাধারণত বলে থাকি লজিস্টিক্স ম্যানেজমেন্টে করে থাকি, যে লোকেশন স্ট্র্যাটেজি যেখানে হচ্ছে যে আপনি সাপ্লায়ার এবং সাপ্লায়ার লোকেশন অথবা ডিলার লোকেশন, হ্যাঁ, র ম্যাটেরিয়াল সাপ্লায়ার লোকেশন অথবা ডিস্ট্রিবিউশন লোকেশনটাকে একজন অপারেশন ম্যানেজার হিসেবে আমাদেরকে আইডেন্টিফাই করতে হয়। এগুলোর জন্য আলাদা উইংস থাকে, যেখানে আপনি অ্যানালিটিক্যাল হায়ারার্কিক্যাল প্রসেস AHP এটার মাধ্যমে এখন বর্তমানে লোকেশন স্ট্র্যাটেজিটা ফর্মুলেট করা হয়, হ্যাঁ, যেটা রিগ্রেশন আর বেজ অ্যানালাইসিস। তো সেটা আমরা চ্যাপ্টার 8 এ দেখতে পাবো, যদি সম্ভব হয় ইনশাআল্লাহ দেখবো। আদারওয়াইজ আমরা জেনে রাখি যে একজন অপারেশন ম্যানেজার সে লোকেশন স্ট্র্যাটেজিটাকেও তার ডিসিশনের মধ্যে নিয়ে আসে, এই বিষয়ে তাকে ডিসিশন নিতে হয়। 5 নম্বর হচ্ছে লে আউট স্ট্র্যাটেজি। হ্যাঁ, লে আউট বলতে বোঝাচ্ছে হচ্ছে আমরা যে বাসা বাড়িতে আমাদের যেরকম সিএডি অর্থাৎ ক্যাডের মাধ্যমে আমরা আমাদের ডিজাইন করি না, যেমন সিভিল ইঞ্জিনিয়ার অথবা আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার তারা কি করে, একটা বাসা বাড়ির একটা ডিজাইন করে দেয়, একটা প্ল্যান পাস করে দেয়। তো এটাই হচ্ছে লে আউট স্ট্র্যাটেজি। সেটা আপনার অপারেশন ম্যানেজমেন্টের ক্ষেত্রে কি হবে, যে আপনি আপনার প্রসেস লাইনটা, অটোমেশন প্রসেসটা কিভাবে ডিজাইন করবেন সেটা কিন্তু লে আউট স্ট্র্যাটেজির মধ্যে চলে আসে। যেমন রিকোয়ার্স, লেআউট স্ট্র্যাটেজি রিকোয়ার্স ইন্টিগ্রেটিং ক্যাপাসিটি নিডস, পার্সোনাল লেভেলস,
technology and inventory requirements to determine the efficient flow of materials and people। হ্যাঁ, যেখানে আমরা এখন অ্যাডিশনালি আমরা এখন বলতে পারি, আমরা যদি কন্টিজেন্সি কি বলে, আমরা যদি এখন কন্টেম্পোরারি অ্যানালাইসিসের মধ্যে নিয়ে আসি লেআউট স্ট্র্যাটেজিটাকে, যদি আমি আমার এখন কনটেক্সট ওয়াইজ আলোচনা করি, তাহলে কি বলবো যে এখন কিন্তু প্রত্যেকটা অটোমেশন হয়ে গেছে, তাই না? যেখানে হচ্ছে আমরা ইন্ডাস্ট্রি 4 চলে আসছে, যেখানে হচ্ছে আমরা দেখবো যে রোবোটিক টেকনোলজি ইউজ করা হচ্ছে প্রত্যেকটা প্রসেস লাইনের মধ্যে, যেখানে পার্সোনাল ইনভলভমেন্ট কম, মেশিন ইনভলভমেন্টটা বেশি। সেক্ষেত্রে কিন্তু আমাদের লেআউটটা কিন্তু অন্যভাবে ডিজাইন হবে। যেমন আমরা যদি অ্যামাজনের স্টোর হাউসের কেস এখানে দেখাবে আপনাদের লেআউট স্ট্র্যাটেজির মধ্যে আছে। তারপর হচ্ছে আমরা যদি জেডি জিনদং, মানে চাইনিজ যেটা জেডি আছে, চাইনিজ কোম্পানি জেডি জিনদং এবং অ্যামাজন, এরা হচ্ছে একই ধরনের প্রসেস লেআউট স্ট্র্যাটেজি ফলো করে। অর্থাৎ তাদের যেমন একটা যে রোবটগুলো তাদের স্টোর হাউসে ইনভেন্টরিতে কাজ করে, তাদের ওই অ্যালগোরিদম সেট করা থাকে, প্রত্যেকটা কোডিং করা থাকে, কোন জায়গা থেকে কি আনতে হবে সেগুলো কিন্তু সেভাবে তারা পারফর্ম করে। সেক্ষেত্রে কিন্তু আর হিউম্যান ইন্টারাকশন কমে গেছে, এখন কিন্তু মেশিন ইন্টারাকশন বৃদ্ধি পেয়েছে। তো সেক্ষেত্রে আমাদের অপারেশন ম্যানেজমেন্ট ম্যানেজার হিসেবে আমরা কি ধরনের ডিসিশন নিতে পারি সেগুলো কিন্তু এখন ক্রুশাল, তাই না? দেন হচ্ছে হিউম্যান রিসোর্স অ্যান্ড জব ডিজাইন, এই কথাটা কিন্তু এই আগের কথাই চলে আসলো যে হিউম্যান রিসোর্স এবং জব ডিজাইনটা কেমন হবে। যেমন কিছুদিন আগে আপনারা দেখবেন গত 2 মাস 3 মাস আগেই কিন্তু অ্যামাজনে এমপ্লয়িরা স্ট্রাইক করে। তারা বলে যে আমরা যখন অ্যামাজনের স্টোর হাউসে ঢুকি, আমরা যখন কাজ করতে আসি, তখন কিন্তু আমরা রেসিজমের শিকার হচ্ছে। কি ধরনের রেসিজম? যেমন হচ্ছে এখানে ম্যাক্সিমাম কিন্তু 70%, অলমোস্ট 70% এমপ্লয়ি যারা কাজ করে অ্যামাজনে, তারা যারা ব্ল্যাক, প্রত্যেকে হচ্ছে আপনার ওই খুব হার্ড লেবার করে। তারা হচ্ছে আপনার ওই ইনভেন্টরিতে কাজ করে এবং ওই আপনার প্যাকেজিং এ কাজ করে। তাদের একটা দাবি ছিল, তারা বলতো যে আমরা যখন অফিসে ঢুকি, অ্যামাজনের যারা আমাদের ফোরম্যানরা থাকে, তারা আমাদেরকে কখনোই মানুষ হিসেবে ডিল করে না। এটা নিয়ে কিন্তু অনেক হইচই পড়লো। তারপরে আপনারা দেখেছেন যে জেফ বেজস কিন্তু 4 নম্বরে চলে আসছে 1 নাম্বার থেকে, তাই না? তো এই বিষয়ে কিন্তু অনেক রোল প্লে করছে। তো তাহলে কি যে হিউম্যান সাথে হিউম্যান রিসোর্সকে কিন্তু আমাকে রিকগনাইজ করতে হবে, তাদের সাথে কিন্তু ওয়েল বিহেভ করতে হবে। তারপরেও এখন কিন্তু এগুলো আমরা বই পর্যন্তই সীমাবদ্ধ আছে। আমরা যদি একদম রুট লেভেলে যাই, প্র্যাকটিক্যাল ফিল্ডে যাই, দেখবো যে আসলে এটা খুবই পাওয়া খুবই রেয়ার। তাদের কমপ্লেন্টটা এমন ছিল যে তাদেরকে ওই আপনার 14 ঘন্টা 15 ঘন্টা কাজ করতে হয়। ঠিক একই জিনিস কিন্তু বাংলাদেশেও কিন্তু আমরা যদি আরএমজি সেক্টরে যাই, দেখবো যে এখানে কিন্তু হিউম্যান রিসোর্সকে আমরা কিন্তু এক্সপ্লয়েট করতেছি, আমরা কিন্তু ইউটিলাইজ করতেছি না, তাই না? তো এই বিষয়ে কিন্তু অপারেশন ম্যানেজার কিন্তু এই জিনিসগুলো সুপারভাইজ করে থাকে। দেন 7 নাম্বার হচ্ছে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। হ্যাঁ, যেহেতু 6 নম্বরে একটু বেশি কথা বললাম হিউম্যান রিসোর্স নিয়ে, আরো দুই পক্ষই কথা বলা উচিত না, বায়াস হওয়া উচিত না। একইভাবে আপনি যদি অপারেশন লেভেলে অথবা একদম রুট লেভেলে যারা কাজ করতেছে, তাদেরকে যদি আপনি আবার ছাড়ও দেন, দেখবেন যে ওখানেও কিন্তু অনেক প্রোডাক্ট কোয়ালিটি কিন্তু কম্প্রোমাইজ হয় ওই লেভেলটাতেই, যেখানে হিউম্যান ইন্টারাকশনটা বেশি থাকে। এবং হিউম্যানের যদি মানুষের যদি একটু নেগলিজেন্সি শো হয়, তখন কিন্তু আপনার প্রোডাক্টের কোয়ালিটিটা নষ্ট হয়ে যায়। যার কারণে ওইখানেই প্রেসার পয়েন্ট, কোম্পানিরও প্রেসার পয়েন্ট, ওখানে মানুষটারও প্রেসার পয়েন্ট। এই কারণে কিন্তু এখানে বেশি গ্রিভেন্স ক্রিয়েট হয়, বেশি ডিসপিউট সৃষ্টি হয়, আর এখানেই বেশি পলিটিক্স ইনভলভ থাকে। ঠিক আছে? তো যাই হোক, যারা স্মার্ট অপারেশন ম্যানেজার তারা কিন্তু একটা স্মার্টলি ওভারকাম করতে পারে। আর যার কারণে কিন্তু এখন রোবোটিক্স ইনভলভমেন্টটা বেশি হচ্ছে। হ্যাঁ, ইন্ডাস্ট্রি 4 এর ইনভলভমেন্টটা বেশি আসছে। এটা নিয়ে আমরা ইনশাআল্লাহ আরো পরে আলোচনা করব। আচ্ছা, তাহলে 7 নম্বর হচ্ছে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। তাহলে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ডিসাইড হাউ টু ইন্টিগ্রেট দ্য সাপ্লাই চেইন ইনটু দ্য ফার্মস স্ট্র্যাটেজি, ইনক্লুডিং ডিসিশন দ্যাট ডিটারমাইন হোয়াট ইজ টু বি পারচেজ ফ্রম হুম এন্ড আন্ডার হোয়াট কন্ডিশন। তাহলে এর আগ পর্যন্ত, সাপ্লাই চেইনের আগ পর্যন্ত আমরা আলোচনা করছিলাম হচ্ছে উইদিন ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট অথবা উইদিন অর্গানাইজেশন। কিন্তু যখন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট কথাটা চলে আসে, তখন কিন্তু আমার আরো স্টেক হোল্ডাররা চলে আসে, মানে আমার অর্গানাইজেশনের বাইরে যারা আমাকে র মেটেরিয়াল সাপ্লাই দিচ্ছে এবং আমি যাদেরকে ফিনিশ গুড সাপ্লাই দিব, এই পার্টিগুলো ইনভলভ হয়ে যায়। তাহলে সেটাই এখানে বলেছে যে অপারেশন ম্যানেজার কিন্তু একই সাথে এরপরে সাপ্লাই চেইনের কনসেপ্টটাও কিন্তু সে ইনশিওর করবে, মানে স্মুথ কানেকশনটাও কিন্তু সে কনসিডার করবে। আচ্ছা, 8 নম্বর হচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্ট। এই যে ইনভেন্টরি ম্যানেজমেন্ট নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি, যেখানে কনসিডার ইনভেন্টরি, অর্ডারিং, হোল্ডিং, ডিসিশন, হাউ টু অপটিমাইজ দেম অ্যাজ এ কাস্টমার স্যাটিসফ্যাকশন। যেমন ইনভেন্টরি ম্যানেজমেন্ট আসলেই কিন্তু অনেকগুলা কনসেপ্ট চলে আসে, যেটাকে আমরা বলতে পারি জাস্ট ইন টাইম কনসেপ্ট, যেখানে হচ্ছে যে আপনার হোল্ডিং কস্টটা কম হবে। আমরা আমাদের এই চ্যাপ্টারের শুরুতেই আমরা দেখেছিলাম যে
যে ক্যাফেটার যে রক যে ক্যাফেটা, এই ক্যাফেটা এরা কিন্তু ইনভেন্টরি ম্যানেজমেন্টের কথা যেটা আসছিল ওখানে আমরা কিন্তু সূক্ষ্মভাবে আমাদেরকে একটা হিন্টস দেওয়া হয়েছিল, যে বলা হয়েছিল যে এই ক্যাফেতে কিন্তু গরম খাবার গরমই সাপ্লাই দেওয়া হয়, ঠান্ডা খাবার ঠান্ডাই সাপ্লাই দেওয়া হয়। এর মানে কি? এর মানে হচ্ছে যাতে ইনভেন্টরিতে ফিনিশ গুডস তো থাকেই না, বরঞ্চ যে সাপোর্টিং যে গুডস গুলা সেগুলো কিন্তু তারা একদম ফ্রেশ সাপ্লাই দেয়। হ্যাঁ, ফ্রেশ সাপ্লাই দেয়। আচ্ছা, তাহলে 9 নাম্বার হচ্ছে স্কেজুয়ালিং। স্কেজুয়ালিংটা বলতে বোঝাচ্ছে যে ইটস ডিটারমাইন অ্যান্ড ইমপ্লিমেন্টস ইন্টারমিডিয়েট অ্যান্ড শর্ট টার্ম শিডিউলিং that effectively and efficiently utilize both personnel and facility while meeting কাস্টমার ডিমান্ড। হ্যাঁ, এই কথাটাই হচ্ছে আসলে এখানে যে স্কেজুয়ালিংটা বলতে বোঝাচ্ছে যে আমি যখন কাস্টমারদের ডিমান্ডকে ফুলফিল করব, ঠিক ওই সময়টা যাতে আমার অর্ডার যেমন আমরা যেরকম যে অর্ডারটা দিয়ে থাকি অর্ডারটা যাতে অ্যাকুরেটলি প্লেস হয় এবং সেটা যাতে স্মুথলি কাস্টমার পর্যন্ত পৌঁছে যায়, এবং কাস্টমার যখন আমরা যেটাকে আমরা বলি যে রিভার্স লজিস্টিক্স, অথবা কাস্টমার যদি সেটাকে ফেরত দিয়ে দেয় সেই প্রোডাক্টটাকে, সেক্ষেত্রে আবার সেটা কিন্তু রিভার্স লজিস্টিক বলে আর কি। হ্যাঁ, তখন সেই প্রোডাক্টটা কিন্তু আবার আমার ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে নিয়ে যেতে হয়, সেখানে নিয়ে গিয়ে তো সেই প্রোডাক্টটা আবার রিফাইন করে তখন সেটাকে আবার আমরা কি করে থাকি, ওই যে আমরা স্টক সেলের মতন আমরা সেটা কিন্তু কম দামে অন্যান্য মার্কেটে সেল করে দিই। যেমন আমরা বাংলাদেশে যদি আমরা ইয়েতে যাই বাংলা বাজার অথবা পুরান ঢাকাতে যাই, সেখানে কিন্তু আমরা H&M এর দেখবো যে শার্ট আছে, তারপরে ক্যালভিন ক্লেইন এর কিন্তু শার্ট পাবো, খুবই সস্তায় পাবো, বাট কিন্তু ওটা আমাদের কাছে একদম ব্র্যান্ড নিউ মনে হবে, কিন্তু ওখানে দেখবেন যে ছোট্ট কোনো ভুলের কারণে কিন্তু সেটা রিভার্স লজিস্টিক হয়েছে, অর্থাৎ সেটা রিজেক্ট হয়ে গেছে, পরবর্তীতে সেটা আবার রিনিউ করে সেটা কিন্তু নর্মাল লো প্রাইস মার্কেটে ছেড়ে দেওয়া হয়েছে। তো এই বিষয়গুলো শিডিউলের মধ্যে চলে আসে, শিডিউলিং এর মধ্যে, হ্যাঁ, স্কেজুলিং এর মধ্যে। আর লাস্ট হচ্ছে মেইনটেনেন্স। মেইনটেনেন্সটা কি? ইট রিকোয়ার্স ডিসিশন দ্যাট কনসিডার ফ্যাসিলিটি ক্যাপাসিটি, প্রোডাকশন ডিপেন্ডস অ্যান্ড পার্সোনাল নেসেসারি টু মেইনটেইন এ রিলায়েবল অ্যান্ড স্টেবল প্রসেস। অর্থাৎ মেইনটেনেন্স বলতে উপরে যত 9টা বিষয় আছে প্রত্যেকটাকে সুপারভাইজ করাটাকেই মেইনটেনেন্স বলা হচ্ছে। তাহলে এই বড় বড় 10টা ডিসিশন আসলে an operation manager must successfully address the 10 decision around which this text is organized। মানে আর কি, মানে এটা বলেছে যে এই 10টা ডিসিশনই আসলে একজন অপারেশন ম্যানেজমেন্টকে নিতে হয়, এর বাইরে সব আর কোনো ডিসিশন খুব একটা নাই। অর্থাৎ আপনি তো 10টা ডিসিশন সবসময় একই অর্গানাইজেশনে পাবেন না, দেখা যাবে যে কোনো অর্গানাইজেশনে 2টা ডিসিশনের কারণেই সবগুলো হয়ে যাচ্ছে, বা কোনো অর্গানাইজেশনে 10টার থেকে আরো বেশি কিছু ডিসিশন নেওয়া লাগছে। এটা ডিপেন্ডস করবে একটা ইনস্টিটিউশন অথবা একটা ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টের টোটাল অপারেশনের উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, আচ্ছা, এখানে ছোট করে একটা জিনিস দেখেছে যে দ্য হেরিটেজ অফ অপারেশন ম্যানেজমেন্ট, যে অপারেশন ম্যানেজমেন্ট কিভাবে ইমার্জ হইলো, এটা কিভাবে প্রথমে আসলো। হ্যাঁ, যেমন আমরা যদি দেখি যে এখানে একটা ছবি পিক্টোরিয়াল ভিউ দেওয়া আছে, ইনফোগ্রাফিক মতন দেওয়া আছে, যেমন দেখি এটা আমাদের কাজে লাগবে। যেমন প্রত্যেকটা জিনিসের একটা হিস্ট্রি জানতে হয়, মানে এটা ব্যাকগ্রাউন্ডটা কি, কোথা থেকে আসলো। ঠিক একইভাবে আমরা যদি দেখি যে সিগনিফিকেন্স ইভেন অপারেশন ম্যানেজমেন্টে কিভাবে আমাদের এই পর্যন্ত এত অর্গানাইজড ওয়েতে আসলো, এটার পিছনে আরো কিছু কারণ আছে। যেমন আর্লি কনসেপ্ট হচ্ছে 1776 এর থেকে 1880, হ্যাঁ 1880 তেই কিন্তু প্রথম একটা কনসেপ্ট ডেভেলপ হয়, যেটাকে আমরা বলতেছি যে কস্ট ফোকাস। এরপরে যে ইভ্যালুয়েশনটা হয়ে যে স্টেপে আসে, যেটা হচ্ছে 1980s এর পরে যেটা আসে সেটা হচ্ছে কোয়ালিটি ফোকাস। হ্যাঁ, তারপরে যেটা আসে 1995 থেকে 2005 পর্যন্ত সেটা হচ্ছে কাস্টমাইজেশন ফোকাস। এরপরে এখন যে জিনিসটা ফোকাস হচ্ছে সেটা হচ্ছে গ্লোবালাইজেশন ফোকাস। হ্যাঁ, এই 3টা স্টেপে কিন্তু অপারেশন স্টেজেস অফ এখানে কি বলেছে যে অপারেশন ম্যানেজমেন্টের হেরিটেজ গুলা কিন্তু ইমার্জ হয়েছে। তো আমরা যদি আরো ডিটেলস আলোচনা করি, যেমন এখানে প্রথম থেকে একদম ফ্রেন্ডলি মানে FW টেইলর থেকে তারা নিয়ে এসেছে, তাহলে প্রথম থেকে আমরা একটু পড়ি, এটা একটু খুব ইন্টারেস্টিং। যেমন the field of operation is relatively young but its history is rich and interesting। তাহলে এটা আমরা বুঝতে পারতেছি। Our lives and the OM disciplines have been enhanced by the innovations and contribution of numerous individuals। অর্থাৎ শুধু আমাদের ইভালুয়েশন হয়েছে তাই না, এটা একই সাথে ইন্ডিভিজুয়াল মানে ইনোভেশনও হয়েছে, এবং ইনোভেশন হওয়া মানেই হচ্ছে একজন ব্যক্তির কন্ট্রিবিউশন থাকবে। হ্যাঁ, একজন সায়েন্টিস্টদের কন্ট্রিবিউশনের মাধ্যমে কিন্তু ইনোভেশন গুলা চলে আসে। এখন কনসেপ্ট কি, এখন বর্তমানে আপনারা দেখবেন এন্টারপ্রেনার না, কিন্তু ইন্টারপ্রেনার মানে ইনোভেশনের সাথে নতুন ব্যবসা চালু হবে, যার কারণে যে আমরা দেখতেছি যে এখন স্টার্ট আপের মাধ্যমে অনেক বেশি ব্যবসা চালু হচ্ছে। যেমন আমরা এখন
যদি বলে থাকি যে এই যে আমরা বিটকয়েন দেখতেছি অথবা ইলেকট্রনিক্স পেমেন্ট দেখতেছি, এটা প্রথম কে ইনোভেট করছিল? প্রথম ইনোভেট করছিল কিন্তু ওই যে আম, আমাদের টেসলা কোম্পানির যে মালিক, আহ, এর নাম ভুলে গেলাম আমি। তো এই যে টেসলার যে আপনার সিইও, এই কিন্তু প্রথম হচ্ছে আপনার মানে স্পেস এক্স এর, ও কিন্তু প্রথম এই যে ইলেকট্রনিক্স মানি কনসেপ্টটা, হ্যাঁ ইলন মাস্ক, হ্যাঁ ইলন মাস্ক, এই ইলেকট্রনিক পেমেন্টের কনসেপ্টটা কিন্তু ও প্রথম নিয়ে আসে, এবং ওর ওর পেটেন্টটাকে পরবর্তীতে পরিবর্তন করে কিন্তু পেপাল করা হয়। হ্যাঁ, তো এই ইলেকট্রনিক কনসেপ্ট, তাহলে একজনের ইনোভেশনের মাধ্যমে কিন্তু টোটাল বিজনেস এনভায়রনমেন্ট কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো সেটাই বলছে যে শুধু আমাদের রিভলিউশনও হবে না, ইনোভেশনও দরকার হবে। আচ্ছা, এরপরে যে স্টেপটা আমরা দেখতে পাচ্ছি যে এলি Whitney 1800 সালে is created for the early popularization of interchangeable parts, which was achieved through standardization and quality control। অর্থাৎ যখন ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন হলো, তখন হচ্ছে কিন্তু আপনার বিভিন্ন ধরনের এই যে ইন্টারচেঞ্জেবল পার্টস, যারা আপনারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আছেন বা পড়ালেখা করেছেন বা এই সাথে জড়িত, জানেন যে এই যে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের মাধ্যমে কিন্তু আপনার এই আমাদের এই যে যুগের সূচনা হয়েছে। কিন্তু এর মধ্যে যে বিষয়টা ছিল যে এই যে পার্টস ইন্টারচেঞ্জ করা যায়, এক একটা পার্টস এর যে মার্কেটিং, একটা পার্টস কিন্তু তখন একটা প্রোডাক্টে রূপান্তর হয়ে যায়। হ্যাঁ, একটা ফিনিশ গুডস না, ফিনিশ গুডস এর মধ্যেও আরো কিছু যে পার্টস অ্যাসেম্বল করা, এই কনসেপ্টটা কিন্তু তখন এস্টাবলিশ হয় 1800 সালে। এরপরে যে ফ্রেডরিক টেইলর, আচ্ছা, known as the father of scientific management। হ্যাঁ, এই ভদ্রলোক কিন্তু সায়েন্টিফিক ম্যানেজমেন্টের ফাদার হিসেবে আমরা তাকে রিকগনাইজ করি। তাহলে contributed to personal selection, planning, scheduling, motion study and now popular field of ergonomics। হ্যাঁ, এই যে দেখেন ergonomics সম্পর্কে কিন্তু আমাদের অনেকেরই ধারণা নাই, কিন্তু আমরা কিন্তু প্রত্যেকে এই জিনিসটা কিন্তু ফেস করতেছি। কি ফেস করতেছি? এই যে যত বেশি আপনার ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন হবে, ডেভেলপমেন্ট হবে, ইনোভেশন আসবে, তত কিন্তু হেলথ হ্যাজার্ড সৃষ্টি হচ্ছে, হেলথ হ্যাজার্ড হচ্ছে। কিভাবে? এই যে ধরেন আমি ক্লাস নিচ্ছি, আমি কিন্তু স্ক্রিনের দিকে তাকিয়ে ক্লাস নিচ্ছি, আপনি যে ক্লাস শুনতেছেন, আপনি কিন্তু স্ক্রিনের দিকে তাকিয়ে অথবা চেয়ারে বসে অথবা যেখানেই থাকুন না কেন, আপনি কিন্তু একটা নির্দিষ্ট সময় একটা নির্দিষ্ট জায়গায় কিন্তু একদম বরফের মতন বসে আছেন। এটা কিন্তু আমাদের হেলথ হ্যাজার্ড করতেছে। যার কারণে এখন আপনার এরা সায়েন্টিস্টরা কি বলতেছে, হেলথ যারা ফিজিশিয়ানরা বলতেছে যে আমরা কখনোই যাতে 20 মিনিটের অতিরিক্ত সময়, 20 মিনিটের পরে অবশ্যই আপনি হাঁটাচলা করবেন, ফিক্স হয়ে বসে থাকবেন না, এবং চোখের পলক 20 বার মানে ব্লিঙ্ক করবেন 20 বার। হ্যাঁ, চোখ বন্ধ করে 10 বার ব্লিঙ্ক করবেন, তাহলে ওয়াটার সার্কুলেশনটা আবার চোখে শুরু হবে। তাহলে এই যে এই কনসেপ্ট গুলা কিন্তু এরগোনমিক্স বলতেছে। তাহলে সেই দেখেন 1881 সালে ফ্রেডরিক উইনস্লো টেইলর সে কিন্তু বলে গেছে এরগোনমিক্স এর কথা। তাহলে এই হচ্ছে বর্তমান আমাদের ম্যানেজমেন্টের জনক। তাহলে এই যখন আসলো, তখন কিন্তু আমাদের অপারেশন ম্যানেজমেন্টের একটা সূচনা হচ্ছে। হ্যাঁ, একটা কনসেপ্ট কিন্তু ডেভেলপ হচ্ছে। তাহলে ঠিক একইভাবে another Taylor's contributions was the belief that management should assume more responsibility for matching employees to the right job, then হচ্ছে যে providing proper work method, establishing legitimate incentives for work to be accomplished। মানে বর্তমানে যত মডার্ন কনসেপ্ট আমরা দেখতেছি অর্গানাইজেশন চালানোর জন্য, এটাই কিন্তু পুরো এফডব্লিউ টেইলরেরই, কিন্তু এর মধ্যে জাস্ট কিছু আমরা অ্যাডিশন এবং সাবট্রাকশন করতেছি, বাট ওর আইডিয়াটাই কিন্তু এখন চলতেছে। হ্যাঁ, তাহলে এখানে একটা ছবি দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ফোর্ড কোম্পানির, ফোর্ড মোটরস এর আর কি। বাই 1930 হেনরি ফোর্ড অ্যান্ড চার্লস সরেনসেন combine what they knew about standardized parts। যে এই স্ট্যান্ডার্ডাইজ পার্টস এর কথাটা আসছে এখানে, যে যেখানে আমরা পার্টস চেঞ্জ করতে পারবো। আচ্ছা যাক, এত কিছু আর না পড়ি, আমরা তাহলে কস্ট ফোকাসটা পড়ি, যে কস্ট ফোকাসটা কি, কোয়ালিটি ফোকাসটা কি। প্রথম যখন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হলো, তখন হচ্ছে সবাই দেখতো যে খরচ কিভাবে কমানো যায়, সেটা হচ্ছে কস্ট ফোকাস। হ্যাঁ, কস্ট কিভাবে মিনিমাইজ করা যায়। এরপরে যখন আপনার ম্যাস প্রোডাকশন এরা চলে আসলো, যেরকম আর্লি কনসেপ্ট সায়েন্টিফিক ম্যানেজমেন্ট এরা হচ্ছে 1880 থেকে 1910 সাল পর্যন্ত, যেখানে হচ্ছে আপনার এই যে গ্র্যান্ড চার্ট আসলো, তারপরে মোশন টাইম স্টাডি আসলো, প্রসেস অ্যানালাইসিস, হ্যাঁ, কুইং থিওরি, হ্যাঁ, এরকম অনেক থিওরি এস্টাবলিশ করা হলো, যেটা হচ্ছে হিউম্যান রিসোর্স রিলেটেড। হ্যাঁ, এইচআরএম রিলেটেড, যে হিউম্যান রিসোর্স যে আমাদের এক ধরনের ক্যাপিটাল, সেই রিলেটেড হলো, হ্যাঁ, সায়েন্টিফিক ম্যানেজমেন্টের মাধ্যমে। গ্র্যান্ড চার্টটা হচ্ছে যেটা আমরা বিভিন্ন ধরনের আমাদের প্রসেস লেআউট অথবা আমাদের অ্যাক্টিভিটিসকে কন্ট্রোল করে থাকি। মোশন টাইম শিডিউল স্ট্যাটিসটা কি, যখন হচ্ছে আপনার ওই যে ভিডিও কি বলে এটাকে, মোশন পিকচার থেকে মুভিং পিকচারে আনা হলো। হ্যাঁ, তখন হচ্ছে যে আমাদের মুভি টুভি দেখি না, এই যে টিভি যা আসলো,
এটা হচ্ছে এটার মাধ্যমে মোশন এন্ড টাইম স্টাডি করা হতো। একজন মানুষ একটা প্রসেস লাইনে সে কতবার হাত নাড়াচ্ছে অথবা কতবার দৌড়াদৌড়ি করতেছে, এই অ্যানালাইসিসটা দেখবেন যে আপনারা মোশন স্টাডি, এটা একটা বিখ্যাত স্টাডি, তারা কিন্তু এর মাধ্যমে মানুষের প্রোডাক্টিভিটিকে এনশিওর করার চেষ্টা করে। যেমন প্রসেস লাইন ডেভেলপ করার জন্য কিন্তু এটা দরকার নেই। আচ্ছা যাক, অত বেশি আলাদা দরকার নেই। দেন আমরা আসি ম্যাস প্রোডাকশন এরাতে। 1910 থেকে 1980 সাল পর্যন্ত প্রথম মার্কেটিং এর একটা কনসেপ্ট ছিল, যেখানে বলা হতো যে আপনি যত বেশি প্রোডাক্ট প্রডিউস করবেন, লোকজন তত বেশি প্রোডাক্ট পারচেস করবে। তো এই কনসেপ্টের কারণে কিন্তু ম্যাস প্রোডাকশন ছিল। এবং নট অনলি দ্যাট, তখন হচ্ছে যে প্রথম হচ্ছে মানুষজন আমরা মানে হিউম্যান সিভিলাইজেশনে প্রত্যেকে হচ্ছে প্রসেস গুডস কনজিউম করা শুরু করে। এর আগ পর্যন্ত কিন্তু সবাই নিজেদের মতো নিজেদের প্রোডাক্ট বানায় টানায় বাজারে সেল করতো এবং সেই প্রোডাক্টটাই হ্যান্ডমেড প্রোডাক্ট হিসেবে আসতো। কিন্তু এরপরে যখন ইন্ডাস্ট্রি প্রোডাক্ট ডেভেলপ হয় তখন লোকজন কিন্তু ওই যে ফাস্ট ফুড বলেন অথবা ইন্ডাস্ট্রি প্রোডাক্টের দিকে ঝুঁকে পড়ে। যেমন হচ্ছে যে মুভিং অ্যাসেম্বলি লাইন কনসেপ্ট প্রথম ফোর্ড ডেভেলপ করে, অ্যাসেম্বলি লাইন, মুভিং অ্যাসেম্বলি লাইন, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাড়ি তাদের ফোর্ড মোটরস তারা কিন্তু ম্যানুফ্যাকচারিং করতেছে। এবং এটা কিন্তু আরো বেশি গিয়ার আপ হয় হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে, প্রথম বিশ্বযুদ্ধের পরে কিন্তু অনেক বেশি ডেভেলপমেন্ট হয়। আচ্ছা, এরপরে আরো অনেক কিছু আছে, এগুলো আমি আর করতেছি না। দেন চলে আসি কোয়ালিটি ফোকাস। কোয়ালিটি ফোকাসে কেন আসলো? কোয়ালিটি ফোকাসে আসছে হচ্ছে এই কনসেপ্ট থেকে যে লিনিয়ার প্রোগ্রামিং পার্ট এবং ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্টস, এটা আমরা পড়বো ইনশাল্লাহ যে পার্ট কি। হ্যাঁ, সিপিএম হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট মেথড, হ্যাঁ, যে এই জিনিসগুলো পার্ট, হ্যাঁ, যে পিইআরটি প্রোগ্রাম ইভ্যালুয়েশন আর রিভিউ টেকনিক, হ্যাঁ, তো এই জিনিসগুলো প্রসেস ইভ্যালুয়েশন আর রিভিউ টেকনিক, তো এগুলা যখন আসলো ম্যাস প্রোডাকশন করতে গিয়ে, তখন তারা দেখলো যে না, আমাদেরটা কোয়ালিটিও তো এনশিওর করতে হবে এবং আমরা এই প্রসেসগুলোর মাধ্যমে কিন্তু কোয়ালিটিও এনশিওর করতে পারি। তখন আসলো হচ্ছে আপনার যে লিন প্রোডাকশন এরা, যেটাকে আমরা বলতেছি জাস্ট ইন টাইম, হ্যাঁ, কম্পিউটার এইডেড ডিজাইন, দেন ইলেকট্রনিক ডেটা ইন্টারচেঞ্জ, দেন টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে হ্যাঁ ব্যালব্রিজ অ্যাওয়ার্ড, এম্পাওয়ারমেন্ট, হ্যাঁ, ক্যানভাস। এই যে এই জিনিসগুলো এম্পাওয়ারমেন্ট বলতে বোঝাচ্ছে যে শুধু আমরা কোম্পানিতে আমরা আমাদের মালিকই সুপেরিয়র থাকবে না, তারই সেই কেবল শেয়ার হোল্ডার হবে না, যারা হচ্ছে ভালো কাজ করতেছে তাদেরকেও কিছু শেয়ারের অংশ দেওয়া হবে। তাহলে এইগুলো হচ্ছে এম্পাওয়ারমেন্টের কনসেপ্ট আসতেছে এখান থেকে। তারপরে যে তাকে কিছু দায়িত্ব দেওয়া হবে, হ্যাঁ, তাকে কিছু রেসপন্সিবিলিটি দেওয়া হবে, তাই এর মাধ্যমে সে কোয়ালিটি প্রোডাক্ট প্রডিউস করবে এবং কোয়ালিটি সার্ভিস কোম্পানির জন্য দিবে। তাহলে এই হচ্ছে কোয়ালিটি ফোকাস। এরপর হচ্ছে কাস্টমাইজেশন ফোকাস। এগুলো প্রত্যেকটাই কিন্তু অপারেশন ম্যানেজমেন্টকে টাচ করতেছে। যারা অপারেশন রিলেটেড ম্যানেজমেন্ট নিয়ে কাজ করতেছে তাদের কিন্তু তাদের ডাইনামিক্স গুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। কস্ট ফোকাসের সময় এক ধরনের অ্যাক্টিভিটি ছিল, কোয়ালিটি ফোকাসে এক ধরনের অপারেশন ম্যানেজমেন্ট, এবং কাস্টমাইজ ফোকাস কি ছিল? কাস্টমাইজেশন প্রথম যখন আসলো 1995 সাল থেকে, আপনারা জানেন যে 2000 সালের পর থেকে কিন্তু কাস্টমাইজেশন কনসেপ্টটা আসে। তখন কিন্তু আমরা অনেকেই খুব অবাক হতাম যে আমরা অর্ডার করব, আমাদের মতন বিভিন্ন প্রোডাক্ট আমাদের মতন করে ম্যানুফ্যাকচারিং করে দেওয়া হবে। তাহলে এই যে ইন্টারনেট এবং ই কমার্স যখন আসলো 1995 সালের পর থেকে, যখন ইন্টারনেট আসলো, ইন্টারনেট কিন্তু 1995 সালে কিন্তু মার্কেটাইজ মানে বাজারে আসছে ইন্টারনেট কনসেপ্টটা। হ্যাঁ, বাংলাদেশে আসছে হচ্ছে 1999 সালে মনে হয় বাংলাদেশে একটা মিটিং হয়েছিল, তো ওই ইন্টারনেট নিয়ে। তখন আমরা বুঝতে পারিনি, তখন যদি আমরা বুঝতে পারতাম তাহলে আমাদেরটা এখন সাউথ এশিয়ার হাব হয়ে যেত। আচ্ছা যাই হোক, তাহলে ইন্টারনেট এবং ই কমার্স যখন আসলো তখন কিন্তু কাস্টমাইজেশনের এরা আসলো। দেখেন তাহলে ইভ্যালুয়েশন কিভাবে হলো? ইনোভেশনের মাধ্যমে। যখন ইন্টারনেটের ডেভেলপমেন্ট হলো, ই কমার্সের ডেভেলপমেন্ট হলো, তখনই কিন্তু কাস্টমাইজেশনের কনসেপ্ট আসলো। এবং এখন পর্যন্ত আপনারা ডেলের ওয়েবসাইটে যান, আপনি এখানে বসে ডেলের বিভিন্ন বাংলাদেশ থেকে হবে কিনা আমি জানি না, অনেকে তো বলে হ্যাঁ সম্ভব। তো আপনি যদি এখন ডেল ম্যানুফ্যাকচার ওদের ওয়েবসাইটে গিয়ে যদি আপনি একটা স্পেসিফিকেশন দিয়ে দিবেন, এই স্পেসিফিকেশনটা সরাসরি ডেলের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে চলে যাবে, যে আপনি অমুক স্ক্রিনের সাইজ, অমুক এসএসডি লাগাবেন, অমুক গ্রাফিক্স কার্ড লাগাবেন, আপনার কিবোর্ডের স্টাইলটা এভাবে হবে, আপনার কিবোর্ডের স্পেস বারটা উপরে থাকবে, আপনার নেভিগেশন বারগুলা ইয়ে হবে, জয়স্টিকের মতন হবে। আপনি এখানে বসে যেই কাস্টমাইজ অর্ডার দিয়ে দিবেন, সরাসরি সেটা কিন্তু এইচপির প্রসেস লাইনে চলে যাবে এবং সেখানে কিন্তু ওরা অর্ডারটা রিসিভ করে নেবে। তাহলে দেখেন কি পর্যায়ে কাস্টমাইজেশনটা চলে গিয়েছে বিকজ অফ ইন্টারনেট। হ্যাঁ, আচ্ছা, তাহলে এরপরে আরো কি কি ডেভেলপ হলো? যে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং, মানে সফটওয়্যারের আর কি, এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং আসলো, ইআরপি। দেন হচ্ছে ইন্টারন্যাশনাল কোয়ালিটি স্ট্যান্ডার্ড, আইএসও এস্টাবলিশ হলো। দেন ফাইনাইট স্কেজুয়ালিং, হ্যাঁ, ইনফাইনাইট থাকলো না, ফাইনাইট স্কেজুয়ালিং, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট,
mass customization, build to order quantity, হ্যাঁ, তারপর হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন, এবং এইটাই এখন খুব বেশি পপুলার, দেখবেন এই কনসেপ্টটাই সবাই আরএফআইডি নিয়ে খুব চিন্তিত। বাট এই আরএফআইডি কনসেপ্টটা আসছে কিন্তু এখন দেখবেন আমরা আরএফআইডির আইডি কার্ড করে ঘুরতেছি, বাট এইটা কিন্তু প্রথমে আসছে হচ্ছে গরু আছে না, আপনারা তো চিনেন গরু, ছাগল, হাঁস, মুরগি, অর্থাৎ ডোমেস্টিক গুডস গুলা, ডোমেস্টিক এনিমেল যেগুলা, এগুলোর মধ্যে এক ধরনের আপনার ওই যে সার্কিট অথবা ইয়ের মতন ছোট্ট চিপ ঢুকিয়ে দেওয়া হতো, তাদের মুভমেন্ট এবং তাদের শরীরের জিনিসগুলা মনিটর করার জন্য। ওই যে একদম প্রথমে আপনাদেরকে বললাম না, নাসা এইচএসসিসিপি মানে হ্যাজার্ডাস অ্যানালাইসিস ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট একটা এস্টাবলিশ করেছিল, সেইটা হচ্ছে এই আরএফআইডি ছিল তার টেস্ট বেসিস, যে আপনি এখানে কোন প্রোডাক্টটার কোথা থেকে আসতেছে এই আরএফআইডির মাধ্যমে কিন্তু মনিটর করতে পারবেন। আর এখন কিন্তু আসছে হচ্ছে যে আপনারা ওই যে দেখবেন যে বিভিন্ন যারা বয়স্ক হয়ে যায়, বয়স্ক রোগী যারা, আমাদের দেশে আসছে কিনা আমি জানি না, ইউরোপ আমেরিকাতে আছে, যে পেশেন্টকে বিভিন্ন ধরনের মেডিসিন প্রেসক্রাইব করে দেওয়ার পরে ওই মেডিসিন গুলোর ভিতরে চিউয়েবল চিপস থাকে, যে চিপস গুলো হচ্ছে আপনার একদম শরীরের জন্য কোনো ক্ষতি করবে না, বাট ওই পেশেন্ট যে ওই মেডিসিনটা গ্রহণ করছেন সেটা কনফার্ম করবে ডাক্তারের কাছে। তো ডাক্তারের কাছে একটা ট্যাব থাকে, একটা ইয়ে থাকে, রাউটার মানে ওয়াইফাই কানেকশন থাকে, একটা ডিভাইস থাকে, ডাক্তার ওখানে বসে বাসায় বসে দেখতে পারে যে হ্যাঁ তার অমুক পেশেন্টটা পেশেন্ট নাম্বার বি, সে অমুক মেডিসিনটা এখন গ্রহণ করলো। তাতে সুবিধাটা কি হয়, তাতে সুবিধা হয় যে ওই পেশেন্ট ভুলেও যেতে পারে যে সে ওই ওষুধটা খেলো কিনা। তাহলে এটা হচ্ছে ডাক্তারের কাছে যখন কনফার্ম চলে আসে, ডাক্তার বলে যে হ্যাঁ সে ওষুধটা সেবন করছে, তাকে আর ওষুধ খাওয়ানো লাগবে না। তো এই কনসেপ্টটা কিন্তু এখন অন্য সব দেশে কিন্তু চলতেছে, আমাদের দেশেও খুব শীঘ্রই চলে আসবে চিউয়েবল মেডিসিন আর কি, মানে যে মেডিসিনটা আপনি খাবেন মানে চিপটা আপনার শরীরেই ডাইলেট হয়ে শেষ হয়ে যাবে, এটা আপনার জন্য খুলে হেলথ হেতে হবে না। এখন ওই যে অনেকে আমরা বলি না যে কি বলে, ওই দেখবেন যে ইন্ডিয়াতে আসছে আধার আধার চিপ, সেটা হচ্ছে আপনার আপনার এই রিস্টের ভিতরে থাকবে, আপনি যদি খুব সিকিউর প্রেমিসে যাওয়ার সময় আপনি আপনার হাতটাকে স্ক্যান করবেন, আপনার দরজা খুলে যাবে, তারপর পাঞ্চ হবে, হ্যাঁ, আপনার আইডি কার্ড হিসেবে কাজ করবে। তো যাই হোক, এইগুলো হচ্ছে কাস্টমাইজেশনের থেকে এই কনসেপ্ট গুলো আসে। তো এই যে এই ধরনের অ্যাকশন গুলা কিন্তু অপারেশন ম্যানেজমেন্ট রিলেটেড। একজন অপারেশন ম্যানেজার সে কিন্তু এভাবে করে টোটাল ম্যানেজমেন্টটাকে লোকেট করবে, টোটাল ম্যানেজমেন্টটাকে কিন্তু সে মেনটেন করবে, ম্যানেজ করবে। তাহলে দেখেন কতগুলো স্টেপের মাধ্যমে কিন্তু আমাদের এই ইভ্যালুয়েশনটা হচ্ছে, যেটা আমরা দেখলাম অপারেশন ম্যানেজমেন্টের ইভ্যালুয়েশনটা কিন্তু এভাবে আসতেছে। তো লাস্টলি যেটা হয়েছে, এখন একটা পৃথিবীতে একটা ভিলেজে রূপান্তর হয়ে গেছে, ওয়ান ভিলেজ, যেটাকে আমরা বলছি গ্লোবালাইজেশন ফোকাস, যেখানে গ্লোবাল সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, growth of transaction organization, instant communication, sustainability, ethics in global workforce logistics, তাই না? আমাদের প্রত্যেকটা কাজ এখন গ্লোবাল হয়ে গেছে। তার এক্সাম্পল হচ্ছে আমরা দেখতেই পাচ্ছি ইউটিউব, তারপরে সোশ্যাল মিডিয়া, তাই না? আপনি এখানে বসে সবার সাথে কমিউনিকেট করতে পারতেছেন, অর্ডার দিতে পারতেছেন, আপনি এখানে বসে অ্যামাজনে অর্ডার দিতে পারতেছেন, এখানে বসে আপনি বিভিন্ন জায়গা থেকে প্রোডাক্ট নিয়ে আসতে পারতেছেন, তাই না? তাহলে এই সব কিছুই কিন্তু আমাদের সিগনিফিকেন্ট ইভেন্টস ইন অপারেশন ম্যানেজমেন্ট, অর্থাৎ অপারেশন ম্যানেজমেন্টের এক একটা সিগনিফিকেন্ট ইভেন্ট হিসেবে সেগুলা এখানে দেখা দিয়েছে, আসছে। আচ্ছা, বাই দ্য ওয়ে আমাদের তো মিটিং রেকর্ড হচ্ছে, ওকে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো অনেক বেশি ডিসকাশন করতে হয়, এটা একটা প্রবলেম। তো আমরা নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ বিভিন্ন কেস রিলেটেড কেস গুলা দেখবো। আগে আপাতত যেহেতু এটা আমাদের একটা কনটেক্সট শেষ করতে হবে, সেজন্যই আলোচনা করা। তাহলে এরপরে আসতেছে অপারেশন ফর গুডস এন্ড সার্ভিস। হ্যাঁ, গুডস এন্ড সার্ভিস আমাদের কি কি ধরনের অপারেশন হয়ে থাকে, তো এটা আপনারা একটু দেখবেন যে ডিফারেন্স বিটুইন গুডস এন্ড সার্ভিস। হ্যাঁ, এটা পড়বেন, পড়ার পরে যদি কোনো কনফিউশন থাকে তাহলে আমাকে জানাবেন যে স্যার আমি এটা বুঝতে পারি নাই, এটা আমাকে বুঝিয়ে দেন, ঠিক আছে? এটা আমি আর না পড়ি, এটা আমাদের বোঝার কিছু নাই। আমি এটা সেভ করে রাখতেছি বিকজ এই বইটা আপনাদেরকে আমি শেয়ার করে দিলে আপনারা দেখবেন যে আমি কোনগুলো হাইলাইট করেছি। মাঝে মধ্যে নাও বুঝতে পারেন, তো সেই কারণে একটু ভিডিওগুলো রাখবেন। আর ভিডিও তো অনেক বেশি লেন্দি মনে হয়, তখন সেক্ষেত্রে আপনারা কি করবেন, ভিডিওটা টান দিয়ে দেখবেন যে আমি কোন কোন পয়েন্টগুলো হাইলাইট করেছি সেগুলো। তাহলে আজকে আমরা দেখলাম যে এখন যেটা দেখলাম যে হেরিটেজ অফ অপারেশন ম্যানেজমেন্ট। হ্যাঁ, অপারেশন ম্যানেজমেন্টের বিভিন্ন স্টেজ গুলা কিভাবে ওভারকাম হয়েছে, কিভাবে এই পর্যন্ত অপারেশন ম্যানেজমেন্ট এসেছে, সেটা আমরা দেখলাম, রাইট? আর দেন এরপরে আমি যেটা পড়াচ্ছি না কিন্তু পড়তে বলতেছি, সেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন গুডস এন্ড সার্ভিস। ওকে, আচ্ছা, তাহলে এরপরে এক্সাম্পল অফ অর্গানাইজেশন ইন ইচ সেক্টর,
বিভিন্ন সেক্টর ওয়াইজ এক্সাম্পল দেওয়া আছে যে সার্ভিস সেক্টরে পার্সেন্টেজ অফ অল জবস, কোন কোন সেক্টরে কি কি ধরনের জব আছে। এটা আমেরিকান পার্সপেক্টিভে বাই দ্য ওয়ে, সেজন্য আমাদের এটা না পড়লেও চলবে। যেমন হচ্ছে সোর্সেস অফ ব্যুরো স্ট্যাটিস্টিক্স, এটা হচ্ছে সম্ভবত আমেরিকান, যেহেতু বই আমেরিকান পার্সপেক্টিভে লেখা। আর প্রোডাক্টিভিটি চ্যালেঞ্জ, এটা আজকে আর আমি আপনাদেরকে পড়াতে চাচ্ছি না, এটা হয়তো বা নাও লাগতে পারে। যদি মনে হয় ইম্পর্টেন্ট আমি আপনাদেরকে দেখাবো। তবে যেই কেসটা নিয়ে পড়াবো সেটা হচ্ছে স্টারবাকসের একটা কেস। আমরা দেখি এখানে যে this is a game of seconds, says Silva Peterson, whom Starbucks has put in charge of saving seconds. আচ্ছা, তো her team of 10 analysts is constantly asking themselves how can we save times of this. তো তারা আসলে কেসটা কি, যে প্রোডাক্টিভিটি কিভাবে স্টারবাকস তারা ইমপ্রুভ করতে পারে সেটা নিয়ে একটা কেস। এটা হচ্ছে আপনার বিজনেস উইক অগাস্ট 2012 সালে ওয়াল স্ট্রিট জার্নালে পাবলিশ হয়েছিল এবং বিজনেস উইকেও পাবলিশ হয়েছিল, সেটা আমাদের সাথে শেয়ার করা হচ্ছে। তো এই কেসটা আপনারা দেখবেন, কেসটা দেখে নেক্সট ক্লাসে আমরা এই কেসটা নিয়ে একটু ছোটখাটো আলোচনা করব এবং সেটা নিয়ে এখানে আপনারা দেখবেন যে ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস আছে, তো সেটা আমরা একটু দেখবো নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ। তো আজকে এই কেসটা দিয়ে আমি শেষ করতে চাচ্ছি। এই কেসটা আপনারা একটু দেখবেন, আমাদের ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে এই কেসটা দেখবেন, দেখার পরে এই প্রোডাক্টিভিটি মেজারমেন্ট এবং এই চ্যাপ্টারটা যেটা আপনার শুরু হয়েছে এখান থেকে প্রোডাক্টিভিটি চ্যালেঞ্জ, এটা আপনাদের হোমওয়ার্ক, এটা আপনারা দেখবেন। প্রোডাক্টিভিটি চ্যালেঞ্জ এবং ইমপ্রুভিং প্রোডাক্টিভিটি অ্যাট স্টারবাকস, ঠিক আছে, তারা কিভাবে এটাকে ওভারকাম করতে পারে সেটা আপনারা এক পৃষ্ঠার মধ্যে একটা সাজেশন আমার কাছে সাবমিট করবেন নেক্সট ক্লাসে। বুঝতে পেরেছেন কি বললাম? হ্যাঁ একবার একটু বলুন। So, আচ্ছা, আমি আপনাদের কথা ঠিকমতো শুনতে পাচ্ছি না। আমি যেটা করব যে আপনাদের, হ্যাঁ, আমি একটু আপনাদেরকে কি সাবমিট করতে হবে সেটার উপরে একটা ওয়ার্ডে একটা ফাইল আপলোড করে দিব, সেখানে ইনস্ট্রাকশন থাকবে, ঠিক আছে? যে এই কেসটাকে আপনারা মানে সিম্পল ওয়েতে সলিউশন করবেন, একদম অত বেশি ফর্মাল ওয়েতে লাগবে না। যে কেসটা এখন আমরা করব আর আমাদের হাতে মাত্র 8 মিনিট সময় আছে, তো আমি একটু কেসটা পড়ি এখানে কি বলছে, তো এটা কি কি সলিউশন হতে পারে, তারা কিভাবে তাদের প্রোডাক্টিভিটি ইমপ্রুভ করতে পারে। আপনার একদম বাংলা ওয়েতে সাজেশন দিবেন। বাংলা মানে কি, মানে একদম আপনার যে ওন পয়েন্ট অফ ভিউ সেখান থেকে সাজেশন নেবেন, অন্য কোনো সাজেশনের দরকার হবে না, ঠিক আছে? রুবেল মিষ্টিগুলো নিয়ে যাস জ্ঞান, আর তো দরকার নেই, রাখা দরকার নেই। বুঝতে পারছেন? একটু মাইক্রোফোনটা অফ রাখেন কাইন্ডলি, হ্যাঁ, না হলে আমাদের ক্লাসে ডিস্টার্ব হবে। যাদের মাইক্রোফোন অন আছে মাইক্রোফোনটা একটু অফ রাখবেন। আচ্ছা, তাহলে আমরা এই কেসটা দেখি যে এই কেসটা হচ্ছে ইমপ্রুভিং প্রোডাক্টিভিটি অ্যাট স্টারবাকস। স্টারবাকসে কিভাবে প্রোডাক্টিভিটি ইমপ্রুভ করা যায় সেটা নিয়ে একটা কেস। তাহলে একটা টিম অফ সিলভা পিটারসন, তার একটা টিম ছিল, সেই টিমে তারা কিভাবে তার প্রোডাক্টিভিটি ইনক্রিজ করতে পারে সেটা নিয়ে তারা ডিসকাস করছে। দেন Peterson analysis suggests that there were some obvious opportunities. First, stop requiring signatures on credit card purchase under $25. This slices 8 seconds of the transaction time at cashier cash register. দেখেন ভালো করে খেয়াল করে যে তারা প্রথমে আইডেন্টিফাই করলো যে আমরা আমাদের কিভাবে প্রোডাক্টিভিটিটা ইনক্রিজ করতে পারি, অর্থাৎ আমরা যেই পরিমাণ কাপ অফ কফি সার্ভ করছি মিনিটে, এটাকে আরো কত বেশি পরিমাণে করা যায়। তাহলে প্রথম যে পিটারসন আইডেন্টিফাই করলো একটা জিনিস, সেটা বললো যে ফার্স্ট স্টপ রিকোয়ারিং সিগনেচার্স অন ক্রেডিট কার্ড পারচেজ। যারা কার্ডের মাধ্যমে পেমেন্ট করতেছে সেইখানে যদি আমি কাস্টমারদেরকে সিগনেচার করতে বলি তাহলে কিন্তু আমার যে লাইনটা আছে সেই লাইনটা কিন্তু ডিলে হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? যদি আমরা কাস্টমারের কাছ থেকে সিগনেচার করে আদায় করে নেই ক্রেডিট কার্ডের মাধ্যমে, আপনারা কার্ডে পে করেন না, কার্ডে পে করলে একটা কাগজ আসে না, দেখবেন যে আগে কিন্তু আমার মনে আছে আমি 2004-05 সময়, 2006-07 সময় আমরা যখন কার্ডে পে করতাম, আপনাদের মনে থাকতে পারে, তখন দেখবেন যে একটা কাগজ আসতো, সেখানে সিগনেচার করে তারপরে জমা দিতে হতো, আপনি খেয়াল করলে মনে করতে পারবেন। এখন দেখবেন যে আর কোনো পয়েন্টে কিন্তু কোনো সিগনেচার করতে হয় না, খালি কাগজটা নিয়ে যেতে হয়। এটা কিভাবে আসছে? এটা প্রথম এই পিটারসনরা অ্যানালাইসিস করছে যে আমরা যদি কার্ডে সিগনেচার করি, কাগজে সিগনেচার, কার্ডে পেমেন্টের পরে যদি সিগনেচার করতে দিই কাস্টমারদের, তাহলে লাইনটা অনেক লম্বা হয়, কাস্টমাররা সিগনেচার করতে দেরি করে, সেই ক্ষেত্রে আমাদের $25 কফি সেল কমে যায়। বুঝতে পারছেন?
This sliced 8 seconds of the transaction time at cash register. অর্থাৎ 8 সেকেন্ড, প্রত্যেকটা কাস্টমারের মাথায় যদি 8 সেকেন্ড লাগাই তাহলে আমাদের $25 ট্রানজাকশন কমে যায়। Then analysts noticed that Starbucks' largest cold beverage, the venti size, required 2 digging motions to scoop up enough ice. The scoop was too small. Redesigning of the scoop provided the proper amount in one motion and cut 40 seconds of the average time 1 minute. খেয়াল করতেছেন ট্রানজাকশন গুলা? হ্যাঁ, একটু খেয়াল করেন, পরবর্তীতে ভিডিওটা দেখেন, আমার তাহলে বুঝতে পারবেন যে সেকেন্ড তারা কি অ্যানালাইসিস করলো। দেন অ্যানালিস্ট নোটিস দ্যাট স্টারবাকস লার্জেস্ট কোল্ড বেভারেজ, দ্য ভেন্টি সাইজ, অর্থাৎ স্টারবাকস এর আরেকটা সাব ফ্ল্যাগশিপ আছে, মানে সিস্টার কনসার্ন আছে ভেন্টি সাইজ, তারা হচ্ছে আপনার কোল্ড বেভারেজ দিয়ে থাকে, যারা আইসক্রিম অথবা আমরা কোল্ড স্মুদি এগুলা দিয়ে থাকে। তো সেই ক্ষেত্রে যারা এই কোল্ড সার্ভিস করতেছে, মানে কোল্ড বেভারেজ সার্ভ করতেছে, তারা যেই স্কুপটা দিয়ে আইসক্রিমটা নিচ্ছে অথবা বরফটা উঠাচ্ছে সেটা এত ছোট, সেটা 2 বার নেওয়া লাগতেছে। এই 2 বার বরফ নেওয়ার কারণে তাদের 14 সেকেন্ড সময় বেশি লাগতেছে। হ্যাঁ, 14 সেকেন্ড সময়, রেগুলার সময় থেকে 14 সেকেন্ড সময় বেশি লাগতেছে। আর এটা টোটাল টাইম দিয়ে দাঁড়াচ্ছে 1 মিনিটে, যেখানে কাস্টমারের ডিলের সংখ্যাটাও বেশি হচ্ছে। বুঝতে পারছেন? সার্ভিস দিতে দেরি হচ্ছে আপনার। আপনি একবারেই একটা বরফ দিয়ে দিলে কাস্টমারকে দ্রুত সার্ভ করতে পারতেছেন, সেখানে আপনাকে 2 বার বরফ উঠায় কাস্টমারকে দেয়া লাগতেছে। তাহলে স্টারবাকসের লাইন কিন্তু লম্বা হয়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে আপনার প্রোডাক্টিভিটিটা কমে যাচ্ছে। Then third were new espresso machines with the push of button. The machines greens coffee beans and brew. This allowed the server, call a barista in Starbucks vocabulary, to do other things. The savings about 12 seconds per espresso shot. আচ্ছা, এটা আবার একটু আমরা পড়ি। There were new espresso machine, মানে স্টারবাকস তারা নতুন একটা মেশিন পারচেজ করেছিল, এসপ্রেসো মেশিন, এসপ্রেসো কফি বানানোর জন্য। With the push of a button, the machine brings coffee beans and brew. ঠিক আছে? তাহলে with push of a button, হ্যাঁ, একটা এখানে একটা বাটন ছিল, যে বাটনটা পুশ অফ করার মাধ্যমে একবার হচ্ছে কফি বিন গ্রিন হবে এবং কফি বিন ব্রিউ হবে। This allowed the server call a barista in Starbucks vocabulary. তাহলে এখন দেখেন কত সুন্দর একটা এই টেকনিক্যাল বিষয়, যেখানে হচ্ছে যে আমার কফি মেশিনের ভুলের কারণে একজন অপারেশন ম্যানেজারকে কত বেশি চৌকান্ন হতে হবে, যে কফি মেশিনের বাটনের কিছু টেকনিক্যাল ভুলের কারণে, যেখানে আপনি পুশ অফ বাটন 2 বার দেয়া লাগতেছে অথবা একবার দেয়া লাগতেছে, একবার কফি বিন গ্রিন্ড হচ্ছে আর একবার ব্রিউ হচ্ছে, এবং দিস অ্যালাউড দ্য সার্ভার, এবং সার্ভারকে সেটা ল্যাঙ্গুয়েজ, মানে সার্ভারকে প্রোগ্রামিং যেটা করা আছে অ্যালগরিদম, কল এ বারিস্তা, হ্যাঁ, যে আপনি বারিস্তা হিসেবে, সেই বারিস্তা কফি হিসেবে যাচ্ছে ইন স্টারবাকস ভোকাবুলারি টু ডু আদার থিংস। হ্যাঁ, তাহলে দেখেন এই প্রসেসের মধ্যে কিন্তু আপনার 12 সেকেন্ড এসপ্রেসো শট আসতে দেরি হচ্ছে। সেটা প্রথমে বারিস্তা হিসেবে কনভার্ট হচ্ছে, তারপরে সেটা হচ্ছে স্টারবাকস ভোকাবুলারিতে আসতেছে, সেটা এসপ্রেসো কফি হিসেবে এসে তারপরে হচ্ছে আপনার কফি ম্যানুফ্যাকচারিং হচ্ছে। তাহলে এই তিনটা খুব ইন্টারেস্টিং রেজাল্ট তারা ফাইন্ড আউট করে, এবং যার কারণে এটা হচ্ছে আপনার খুব বেশি পপুলার একটা কেস স্টাডিতে রূপান্তর হয়, এবং সেটা আপনার প্রথমে ওয়াল স্ট্রিট জার্নালে পাবলিশ হয় এবং সেটা বিজনেস উইকে পরবর্তীতে পাবলিশ হয়, এবং পরবর্তীতে এটা টেক্সট হিসেবে আমাদের কাছে নিয়ে আসা হয়। তাহলে দেখেন, যদি প্রোডাক্টিভিটি ইনক্রিজ করতে হয় কি পরিমাণ আপনাকে মিটিকুলাসলি অবজার্ভ করা লাগবে, অর্থাৎ পুঙ্খানুপুঙ্খভাবে অবজার্ভ করে আপনার প্রসেস লাইনটাকে ইমপ্রুভ করতে হবে। তাহলে এরপরে কি করলো? অ্যাজ আ রেজাল্ট, operations improvement at Starbucks outlets have increased the average transaction per hour to 11.7, a 46% increase, and yearly volume 250 দেখছেন 2,50,000, হ্যাঁ, তাহলে 250K ডলার টু অ্যাবাউট $1 million ইনক্রিজ হলো। যেখানে আপনার $250K আপনি পাচ্ছিলেন, সেইখান থেকে আপনার মানি টার্নওভার কিন্তু $1 million পৌঁছে গেল। তাহলে দ্য রেজাল্ট 27% ইমপ্রুভমেন্ট ইন ওভারঅল প্রোডাকশন। তাহলে আমাদের ক্লাসটা এই পর্যন্তই থাকুক, আমাদের ভিডিও যে কোনো সময় ক্লোজ হয়ে যাবে। তাহলে দেখেন যে ইমপ্রুভিং প্রোডাক্টিভিটি এট স্টারবাকস মাত্র 3টা সিলি বিষয়কে
আইডেন্টিফাই করে সেগুলোকে সলভ করার মাধ্যমে একটা কোম্পানি $1 মিলিয়ন টার্নওভার ইনক্রিজ করবে। তাহলে আমরা কি বুঝতে পারতেছি যে প্রোডাক্টিভিটি একজন অপারেশন ম্যানেজমেন্টকে কি পরিমাণ মেটিকুলাসলি সার্ভ করা লাগবে? বুঝতে পারছেন? তাহলে কেসটা কত বেশি ইম্পর্টেন্ট। তো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমি এইটা নিয়ে একটু বেশি আলোচনা করব, যেখানে আমরা প্রোডাক্টিভিটি মেজারমেন্টের একটা ম্যাথ দেখব। এরপরে আমরা ইনশাআল্লাহ নেক্সট চ্যাপ্টারে চলে যাব। ঠিক আছে? তো আপনাদেরকে যে অ্যাসাইনমেন্টের কথা বলেছিলাম ওটা থাকুক, ওটা দরকার নেই, ওটা আমরা পরে ক্লাস টেস্ট হিসেবে আমরা দিয়ে দিব। আজকে আপাতত আমরা আমাদের সিলেবাসটা কভার করি, আদারওয়াইজ দেখা যাবে যেহেতু ট্রাই সেমিস্টার তো আমাদের সিলেবাস কভার হবে না, আমাদের মিড টার্ম ফাইনাল পরীক্ষা চলে আসবে।